আমাদের হাতে আগামী ৯ এপ্রিল পরীক্ষা হওয়ার কথা। তো আপনারা জানেন যে রুটিনটাও দেখেছেন। এই রুটিনের মধ্যে আমাদের ম্যাক্সিমামই আ রেকর্ডেড ক্লাস রয়েছে। এই সবকিছু মিলায়ে আজকের এই লাইভটা। তবে যেহেতু আমাদের হাতে সময় কম, লাইভ ক্লাস করে বা ক্লাস করে খুব বেশি সময় নষ্ট করার সময় হবে না। এখানে পিডিএফ এর মধ্যে যা আমি বলেছি যে ব্যাকরণের, শুধু ব্যাকরণ না, প্রত্যেকটা সাবজেক্টেরই পিডিএফ থাকবে, ফুল পিডিএফ থাকবে। এই ফুল পিডিএফ থেকেই আপনারা পড়াশোনাটা করবেন এবং পড়াশোনার ক্ষেত্রে আপনি কি পড়বেন, কোন জিনিসে বেশি গুরুত্ব দিবেন, এই জিনিসগুলোই আমি ক্লাসে মূলত বলে দিব। এর বাইরে আর কোনো উদ্দেশ্য নাই, কারণ আপনারা অলরেডি প্রিলি পাস করেছেন, একটা পর্যায়ে চলে আসছেন, একটা যোগ্যতা আপনাদের তৈরি হয়ে গেছে। ঠিক আছে? তো ওকে, তাহলে আমরা দেখি বাংলা ব্যাকরণের যে 30 নম্বর, এই 30 নম্বরের মধ্যে কিন্তু আমাদের প্রশ্নের প্যাটার্নটা কিন্তু চেঞ্জ হয়েছে গত কয়েকটা বিসিএস এর মধ্যে। আগের যেরকম বিসিএস এ যেভাবে প্রশ্ন হইতো ওইভাবে কিন্তু প্রশ্নগুলো হচ্ছে না। আমরা দেখছি যে নবম দশম শ্রেণীর যে বই আছে, এই বই থেকে কিছু প্রশ্ন আসতে দেখা গেছে। ইভেন এটা শুধু যে রিটেনে আসছে ব্যাপারটা এরকম না, এটা কিন্তু রিটেনেও মানে মানে প্রিলিতে আসছে এবং রিটেনে, দুই জায়গায় আমরা দেখেছি নবম দশম শ্রেণীর যে নতুন ব্যাকরণ বই, এই নতুন ব্যাকরণ বই থেকে কিন্তু প্রশ্নটা আসা শুরু করেছে। তারপরে যদি প্রশ্নটা একটু বিশ্লেষণ করি যে ব্যাকরণ অংশের মধ্যে আমাদের আসলে কোন দিকে ফোকাস করা উচিত, কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, আমরা যদি একটু দেখি। আমরা তো পুরো পিডিএফ এর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন 37টা পেজ আছে, পুরো ব্যাকরণের অংশটুকু শেষ হয়ে যাবে এটার দ্বারা। তাহলে আমরা মোটা দাগে কিন্তু আমরা টপিক গুলোকে 4টা ভাগে ভাগ করতে পারি। একটা হলো শব্দ গঠন। শব্দ গঠনের মধ্যে বেশ কয়েকটা টপিক আছে, আমরা প্রায় এখানে 10টার মতো প্রশ্ন পড়ব। নিচে এগুলো থেকে যখন আলোচনা থাকবে সেক্ষেত্রে আপনি পাবেন। আমি মূলত আপনাদের এখন পড়াবো না, কারণ পড়ানোর জন্য যা কন্টেন্ট সেটা এখানে রয়েছেই, আপনারা পড়তে পারবেন। এবং ব্যাকরণের একটা মানে সুবিধা কি, ব্যাকরণের ক্ষেত্রে আপনি প্রিলিতে যা পড়েছেন না ওই পড়াটাই, এটা আপনাকে অনেক বেশি আগায় দিবে। ব্যাকরণ, কম্পিউটার, এই সাবজেক্টগুলো প্রিলির যে পড়াটা আপনি পড়েছেন সেই পড়াটাই, এর বাইরে কিছু না। শুধু আপনি দেখবেন যে ব্যাকরণের পড়াটা আপনি খুব দ্রুত শেষও করতে পারবেন। শুধু এটা গুছাইয়া দেওয়া, মানে একটা সময় আপনাকে গুছাইয়া দেওয়া আর আপনাকে কনফিডেন্স দেওয়া যে এই জিনিসগুলো পড়লে আপনার পড়াটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? ওকে। তাহলে দেখেন শব্দ গঠন থেকে বেশ কয়েকটা প্রশ্ন হয়েছে, মানে আমাদের বিগত বিসিএস গুলোতে আমরা দেখেছি। কি প্রশ্ন হয়েছে সেটা আমরা দেখব। যেমন সমাস, সাধারণ শব্দ গঠন থেকে প্রশ্ন হয়েছে, সন্ধি সমাস থেকে প্রশ্ন হয়েছে, শব্দ ভান্ডার থেকে প্রশ্ন হয়েছে, মানে দেশি শব্দ বিদেশি শব্দ এই যে প্রকারভেদ রয়েছে এগুলো থেকে কিন্তু প্রশ্ন হয়েছে, আমরা দেখেছি। ওকে, তারপরে বানান শুদ্ধির মধ্যে আমরা যদি যাই, বানান শুদ্ধির মধ্যে এক কথায় বলি যে এখানে দুইটা টপিক আসলে পড়ে, একটা হচ্ছে বানান রীতি আর একটা একদম ডিরেক্ট বানান শুদ্ধির মধ্যে থাকে। আবার আমরা দেখেছি যে বাক্যের মধ্যে অনেক সময় বানান ভুল দেয়া থাকে, ভুল বানান এবং বাক্য শুদ্ধি, মানে এই দুইটাকে আমরা একসাথে ধরতে পারি যে বানান শুদ্ধি এবং বাক্য শুদ্ধি। কারণ একটা বাক্য ভুল দেওয়া থাকলো ওর মধ্যে আবার বানানও ভুল দেওয়া থাকলো, তো দুইটাকে আমরা একসাথে চিন্তা করতে পারি। তা আমরা দেখেছি যে বাংলা বানানের যে নিয়মগুলো আছে, যে তৎসম শব্দ বানানের নিয়ম এবং অতৎসম শব্দের বানানের নিয়ম, এবং দুইটা মিলেই আবার আসে। আবার নত্য বিধান এবং সত্য বিধান, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। আবার বানানের ক্ষেত্রে আমরা দেখেছি যে তালব্য স, মূর্ধন্য ষ এবং দন্ত স ব্যবহারের যে নিয়মগুলো আছে, এখান থেকেও আমরা প্রশ্ন আসতে দেখেছি। ঠিক আছে, মূলত পড়া এইগুলাই। তারপরে আবার ইদানিং যেগুলো দেখা যাচ্ছে যে ভুল বানান এবং বাক্য শুদ্ধি, এইদিকে বেশি কিন্তু ফোকাস দেওয়া হয়েছে। বাক্যের মধ্যে যদি আমরা আসি, যে বাক্যের মধ্যে এই বিষয়গুলো আমরা দেখেছি যে বাক্যের প্রকারভেদ থেকে প্রশ্ন আসতে পারে সামনে। বাক্যের গুণাবলী যেগুলো রয়েছে, আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা, আবার একটা বাক্যের কি ভুল হইতে পারে এই জিনিসটাও কিন্তু পরীক্ষায় আসছে। মানে বাক্যের মধ্যে আমরা প্রিলিতে যা পড়েছি, বাক্যের প্রকারভেদ পড়েছি, বাক্যের গুণাবলী পড়েছি, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, বাক্যের রূপান্তর পড়েছি, সরল, জটিল এবং যৌগিক রূপান্তর, এই সবকিছুই কিন্তু আমাদের পড়তে হবে, আবার রিভিউ করতে হবে। বাক্য রূপান্তরের মধ্যে আমরা দেখেছি যে অস্তিবাচক থেকে
আসে, অস্তিবাচক থেকে নেতিবাচক এই বিষয়গুলো কিন্তু পরীক্ষায় আসতে দেখা যায়। তবে হ্যাঁ, এখানে একটু অতিরিক্ত পড়া হইতে পারে প্রবাদ প্রবচন। অনেকের ক্ষেত্রে আমরা প্রিলিতে এটা পড়ি, কিন্তু এটা খুব কম পড়ি। প্রিলির অংশে এটা খুব কম পড়ি। তো এখানে এগুলো কমন পাওয়া কঠিন কোনগুলা? কিছু আছে যে ৬টা প্রশ্নের মধ্যে আপনার ৩টা থেকে ৪টা কমন পড়ে এবং এগুলো বিগত সালের প্রশ্ন থেকেই। কিন্তু যে জিনিসগুলা আনকমন এইগুলো আবার দেখা যায় যে অনেক কঠিন দিয়ে ফেলে। কমন পড়লে কিন্তু সেগুলো বিগত সালের প্রশ্নগুলো থেকেই কমন পড়ে, এবং বিগত সালের প্রশ্ন বলতে একদম খুব বেশি দূরে যাওয়া লাগে না। বিসিএস এর রিসেন্ট বিসিএস গুলো থেকে যে প্রশ্নগুলো আসে সেখান থেকেই কমন পড়ে। আপনি যদি ধরা যায় যে 35তম থেকে শুরু করে আপনি আহ একদম 47তম বিসিএস প্রিলির যে প্রবাদ প্রবচন আছে এটাও যদি খুব ভালোভাবে শেষ করতে পারেন, তাহলে এখান থেকে আমি মনে করি 6টার প্রশ্নের মধ্যে আপনি অন্তত পক্ষে 4টা প্রশ্ন কমন পাবেন, 3টা থেকে 4টা প্রশ্ন। তাহলে এর বেশি যদি আপনি না যান তারপরেও চলবে। তবে ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রবাদ প্রবচনের ভুলটাও পরীক্ষায় আসছে, যে আমরা অনেক সময় আছে না যে প্রবাদ প্রবচন আমরা যেটা এক্সাক্ট যে শব্দটা ছিল সেই শব্দটাই আমাকে ব্যবহার করতে হচ্ছে, এক্সাক্ট যে বাক্যটা ছিল সেই বাক্যটাই আমাকে ব্যবহার করতে হয়, কিন্তু যদি এই বাক্যর মধ্যে যদি কোনো ভুল দিয়ে দেয় সেটা আমাকে কারেকশন করতে হচ্ছে। মানে ভুল প্রবাদ, প্রবাদ দিচ্ছে ভুল, আমাকে সেটাকে কারেক্ট করে লিখতে হচ্ছে। তো এটাও কিন্তু আমরা দেখেছি যে নতুন ভাবে এটা আসা শুরু করেছে। ঠিক আছে, নতুন ভাবে এই জিনিসটা আসা শুরু করেছে। তাহলে আমরা দেখি ভিতরে যদি যাই, যদি বলে রাখি, যদি আপনার এসব ক্লাস নিয়ে যদি ডেডিকেটেড ক্লাসের প্রয়োজন হয়, প্রথম কথা হচ্ছে যে যারা প্রিলিটিকে রিটেন ক্যান্ডিডেট হয়েছেন তাদের জন্য ডেডিকেটেড ক্লাসের প্রয়োজন হবে না। যদিও ডেডিকেটেড ক্লাসটা রেকর্ডেড অবস্থায় আমাদের ক্লাসরুমে আছে, আপনারা দেখেছেন, ক্লাস আর্কাইভে রয়েছে, কিন্তু আমি মনে করি যে ওই প্রত্যেকটা ক্লাস দেখার মতো সময় আপনার হবে না, আপনাকে শুধু পড়ে যেতে হবে। যেগুলো ক্লাস করতে হবে সেই ক্লাসগুলোর দিকে আপনি ফোকাস দিবেন, সেগুলো করবেন, কিন্তু বাংলা ব্যাকরণে ক্লাস করার প্রয়োজন হবে না। শুধুমাত্র আজকের গাইডলাইন ক্লাসটা করলে আপনার হয়ে যাবে, এর বাইরে আর কিছুই লাগবে না। আজকের গাইডলাইন ক্লাসটা করলেই হবে। গাইডলাইন ক্লাসে আমি কি দেব, কোন দিকে আপনি ফোকাস দিবেন সেই ফোকাসটুকু থাকলেই হবে। তবে হ্যাঁ, পিডিএফ এর মধ্যে যা তথ্য আছে বা যে অ্যান্সার দেওয়া আছে আপনাকে শুধু যে এই অ্যান্সারটাই লিখতে হবে ব্যাপারটা এরকম না, আপনি এর ব্যতিক্রমী অ্যান্সারও লিখতে পারেন। বিশেষ করে ব্যাকরণের মধ্যে ব্যতিক্রমী অ্যান্সার দেখার সুযোগ রয়েছে, বিশেষ করে শব্দ গঠনের মধ্যে। কারণ এখানে কিছু টপিক আছে আমরা আগে থেকেই পড়ে থাকি, যে নবম দশম শ্রেণীর ব্যাকরণ বই থেকে পড়েছি, অথবা অনেকে আছে যে প্রিলিট প্রস্তুতির সময় এই জিনিসগুলো কিন্তু পড়ে ফেলেছি। সুতরাং আলাদা করে যে আমার এখান থেকে আপনাকে এই পিডিএফ থেকে এই তথ্যগুলোই পড়তে হবে ব্যাপারটা ইটস নট নেসেসারি। ঠিক আছে, আপনার নিজের মতো করে কিন্তু পড়তে পারবেন। ওকে, তাহলে দেখেন আমি প্রশ্নের দিকে যদি তাকাই, শব্দ গঠনের মধ্যে শব্দের প্রকারভেদ থেকে কিন্তু প্রশ্ন আসে। শব্দের প্রকারভেদের মধ্যে আমরা কয়েক ধরনের ভাগ পেয়েছি, অর্থগতভাবে, গঠনগতভাবে, ঠিক আছে, তারপর উৎপত্তিগতভাবে পেয়েছি। তো সব জায়গা থেকে কিন্তু প্রশ্ন এসেছে, আমরা দেখেছি। তার মধ্যে অর্থগত এবং উৎপত্তিগতভাবে যে শব্দের প্রকারভেদ এটাই কিন্তু বেশি আসবে পরীক্ষাতে। আমরা দেখেছি যে অর্থ এসেছিল একদম 38তম বিসিএস এ, আবার রিসেন্ট টাইমে যদি দেখি 44তম বিসিএস এ কিন্তু প্রশ্নটা এসেছে। তো এই জিনিসগুলো আমরা জানি অর্থগতভাবে 3 ভাগে, যৌগিক শব্দ, রূঢ়ি শব্দ, যগ্র শব্দ। এই জিনিসগুলো আমরা প্রিলিতেও পড়ে এসেছি। আমাকে রিটেনে কি এখন ধরে ধরে পড়ানোর দরকার আছে আপনাকে? প্রয়োজন নেই। আপনি এই পিডিএফ ধরে দ্রুত শেষ করবেন পড়া। ওকে, তারপরে দেখেন যে উৎস অনুসারে যে শব্দের প্রকারভেদ এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু পরীক্ষায় এসেছিল 44তম বিসিএস এ। তার মানে আপনাকে কিন্তু মানে এই যে আগের যে প্রশ্নগুলো যেগুলো রয়েছে ওগুলো বাদ দেওয়া যাবে না, নতুন যে প্রশ্নের প্যাটার্ন যেগুলো সেট হচ্ছে সেটাও ইগনোর করা যাবে না। কারণ রিসেন্ট টাইমে 45, 46, 47-এর প্রশ্নগুলো যদি দেখি, এই জায়গাটাতে যেরকম ভাবে প্রশ্নের প্যাটার্নের চেঞ্জ রয়েছে রিটেন পরীক্ষাতে, ঠিক তেমনি ভাবে বিগত সালের প্রশ্নগুলো অর্থাৎ 45-এর আগে, 44 বা তার আগে থেকেও কিন্তু ডিরেক্ট কিন্তু কিছু প্রশ্ন কিন্তু আমরা দেখেছি যে 47-এও এসেছে, 46-এও দেখেছি এসেছে। আমরা সামনে এগুলো দেখলে বুঝতে পারবো। তাহলে উৎস অনুসারে কয় প্রকার এটা আপনারা পড়েছেন, তৎসম থেকে শুরু করে বিদেশি শব্দ পর্যন্ত যা যা আছে আপনি সংজ্ঞাও পড়েছেন, উদাহরণও পড়েছেন, প্রচুর পড়েছেন। ওই জায়গা থেকে আপনি পড়তে পারেন, চাইলে পিডিএফ থেকে আপনি পড়তে পারেন। ওকে, তাহলে এই জিনিসগুলো আমি আলোচনা করতে যাচ্ছি না। দেন আসেন সাধিত শব্দ, অর্থাৎ শব্দের যে গঠনগতভাবে শ্রেণী বিভাগ রয়েছে যেটা, সেটা আপনারা পড়েছেন। মৌলিক শব্দ একটা, সাধিত শব্দ একটা। তো সাধিত শব্দ বা শব্দ গঠনের প্রক্রিয়াগুলো কি কি, এখান থেকে কিন্তু প্রশ্ন হয়েছে। এবং
বেশ কয়েকবার প্রশ্ন হয়েছে, 35, 36, 40, 43, 43, 44, ঠিক আছে। আবার রিসেন্ট টাইমেও কিন্তু প্রশ্ন হয়েছে, আমরা দেখেছি। তো শব্দ গঠনের যে প্রক্রিয়াগুলো রয়েছে, বিভিন্নভাবে শব্দ গঠিত হয়, এই জিনিসগুলো আমরা প্রিলিতে পড়ে এসেছি, কিন্তু সেটা একটু স্ক্যাটার্ড ওয়েতে পড়েছি, যে হয়তো আমরা গোছায়া পড়ি নাই, কিন্তু এই জায়গাটাতে একটু গোছানো, মানে মৌলিক শব্দ ওই যে গোলাপ, লাল, তিন, তা লাল ফুল, ওই শব্দগুলো বাদ বাকি যত শব্দ আমরা জানি সবগুলোই তো আসলে সাধিত শব্দ, বা সবগুলোই তো শব্দ গঠনের মানে প্রক্রিয়ার মাধ্যমে শব্দগুলো গঠিত হয়েছে। তাহলে আমরা যদি দেখি যে নতুন শব্দ, যেমন উপসর্গ যোগে শব্দ গঠন আছে, প্রত্যয় যোগে শব্দ গঠন আছে, আপনি শুধু এইভাবে পড়ে যান, উপসর্গ এবং প্রত্যয় যোগে শব্দ গঠনে আরো বেশি উদাহরণ আপনি পড়েন, প্রিলির পড়া পড়েছেন, ওখান থেকে পড়ে যান, তাহলে আরো কিছু তথ্য আপনি ওখানে নিতে পারবেন, উপসর্গ এবং প্রত্যয়, আরো কিছু উদাহরণ আপনি লিখতে পারবেন নিজের মতো করে। এটা এই জায়গাটা নোট করেন, কারণ আমি যে উদাহরণ দিয়েছি আপনাকে সেই উদাহরণ নিলে চলবে না, কিছু কিছু থাকবে নিজের জায়গা, সেটা আপনাকে নিজের খাতায় নোট করতে হবে। তাহলে উপসর্গ এবং প্রত্যয়ের কোন উদাহরণ দিতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেটা প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি লিখতে হবে। ইন্ডিভিজুয়াল, আপনি যেহেতু প্রত্যেকের নাম্বার ভিন্ন থাকবে উপস্থাপনার ক্ষেত্রে, প্রত্যেকের ক্ষেত্রে আমি বলবো যে এই উদাহরণগুলো আপনি নিজের মতো করে সেট করবেন, আপনি যেটা দিতে পছন্দ করবেন, আপনার যেটা দিতে ভালো লাগবে সেটা দিবেন। দেন আসেন সন্ধির মাধ্যমে করা যায়, সমাসের মাধ্যমে করা যায়, বাক্য সংকোচনের মাধ্যমেও বড় শব্দ থেকে ছোট শব্দ, মানে বাক্যাংশ থেকে একটা শব্দে আহ, মানে এটাকে প্রকাশ করা যাচ্ছে। তো এটা একটা প্রক্রিয়া। তো এখানেও আপনি কি কি উদাহরণ দিবেন সেটাও কিন্তু আপনি নিজে নিজে সেট করবেন। এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, ডেফিনেটলি দেওয়া আছে, কিন্তু আমি বলবো যে এর বাইরে গিয়ে আপনি চিন্তা করে দিবেন, ঠিক আছে, এর এর বাইরে আপনি চিন্তা করবেন। দেন আসেন পদ পরিবর্তনের মাধ্যমে, পদ পরিবর্তন এবং দ্বিরুক্ত শব্দ। তো পদ পরিবর্তনের মাধ্যমে এটাও একটা আছে, দ্বিরুক্ত শব্দের মাধ্যমে করা যায়। তো আপনি শুধু হেডলাইন গুলো মনে রাখবেন, হেডলাইন গুলো যদি মনে রাখেন তাহলে মোটামুটি আপনি লিখতে পারবেন, আর সাথে কিছু উদাহরণ সেট করবেন। যেমন পদচিত্র নির্দেশক আছে, তার বহু বচনের মাধ্যমে আছে। তা মোটামুটি এখানে দেখেন কতগুলো হয়ে গেল, অনেকগুলোই কিন্তু এখানে রয়েছে। এক্সকিউজ মি, আমাকে একটু 1 মিনিট সময় দিবেন। ওকে, তারপর আসেন দেখেন এখানে কিন্তু যে বিষয়গুলো গেল, এখন এখানে একটু আপনাদের নতুন একটা অ্যাঙ্গেল ওপেন করে দিই। সেটা হলো যে এখানে শব্দ গঠনের যে প্রক্রিয়াগুলো রয়েছে, এখন এই প্রক্রিয়াগুলোর মধ্যে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো তো আপনারা জানেন, যেমন উপসর্গ যোগে, প্রত্যয় যোগে, এগুলো ইম্পর্টেন্ট। তারপরে সন্ধি, সমাস, এই চারটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই চারটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। যেহেতু এই চারটা মোস্ট ইম্পর্টেন্ট, তার মানে আপনাকে এই চারটা থেকে যথেষ্ট পরিমাণ উদাহরণ অ্যাকোমোডেট করতে হবে। আপনি প্রয়োজনে খাতায় এটা লিখে রাখেন, ঠিক আছে, এবং প্রত্যেকটা ধরন অনুসারে পড়েন। যেরকম উপসর্গের ধরন অনুসারে পড়েন, টাইপ অনুসারে পড়েন, তৎসম এবং বাংলা ধরে পড়েন। প্রত্যয়ের ক্ষেত্রেও বাংলাতে বাংলা এবং সংস্কৃত, তদ্ধিতকৃত তদ্ধিতকৃত, এইভাবে করে উদাহরণ সেট করে পড়ে ফেলেন, কারণ এটা পরীক্ষাতে আপনাকে কাজে দিবে। তারপর সন্ধির ক্ষেত্রেও তাই, স্বর সন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, প্রত্যেকটা আলাদা আলাদা করে টাইপ করে আপনি আলাদা করে লিখেন, লিখে উদাহরণ সহ লিখে ফেলেন। সমাসের ক্ষেত্রেও তাই, 6টা টাইপের সমাস রয়েছে, আপনি 6টা টাইপের সমাসের সংজ্ঞা এবং উদাহরণ যেভাবে আপনি প্রিলিতে পড়েছেন ওই পড়াটা রিভিশন করেন। প্রয়োজনে প্রিলিতে যা পড়েছেন ওটা ছোট্ট করে নোট করে রাখেন খাতায়, এনাফ। তারপরে এই জিনিসগুলোর জন্য আর মানে একদম ভিতরে গিয়ে পড়ার প্রয়োজন হবে না। যেটা হলো দেখেন এই যে এটা পড়ার সুবিধাটা কি, যেমন সমাস দ্বারা শব্দ গঠনের উপায়, যখন এই প্রশ্নটা এসেছে, তার মানে কি আপনি সমাসের যে 6টা প্রকারভেদ রয়েছে, এই 6টা প্রকারভেদ থেকেই কিন্তু আপনাকে এটা আনসার করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু 43তমতে এসেছিল। তাহলে সমাস এসেছিল, তার মানে কি সন্ধি আসতে পারে, তার মানে কি প্রত্যয় আসতে পারে, উপসর্গ আসতে পারে, এবং এই প্রত্যেকটা জায়গা থেকে প্রশ্ন হয়েছে। তাহলে এখানে আমি সমাসের মধ্যে কি কি উদাহরণ দিয়েছি, কি কি সংজ্ঞা দিয়েছি, এগুলো আর আলোচনা করছি না, কারণ আপনি প্রিলি পাস করেছেন, এগুলো পড়েই এসেছেন যা যা আছে এখানে। আর যদি ডেডিকেটেডলি কোনো ক্লাস লাগে তাহলে সেটা পরে আপনি ডেডিকেটেড ক্লাসটা দেখতে পারেন।
দেন প্রত্যয়যোগে শব্দ গঠন, যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম। তাহলে ওই 4টা জিনিস আপনাকে দেখতে হবে: সন্ধি, সমাস, প্রত্যয় এবং উপসর্গ। এই 4টা জিনিস কিন্তু দেখতেই হবে। তো এটার মধ্যেও কিন্তু ভাগ করে দেওয়া আছে, কৃৎ প্রত্যয় ভাগ দেওয়া আছে, তদ্ধিত প্রত্যয় ভাগ দেওয়া আছে, ঠিক আছে। দেন আসেন উপসর্গ যোগে। তা উপসর্গের মধ্যে আমি অবশ্যই একটা টাইপ তখন মিস করে গেছি। বাংলার কথা বলেছিলাম আর সংস্কৃত বা তৎসমের কথা বলেছিলাম, কিন্তু ওখানে আরো একটা আছে কি, বিদেশি উপসর্গ। তাহলে বিদেশি উপসর্গ থেকে শব্দ গঠনের যে বিষয়টা, এটা কিন্তু দেখেন 45তম বিসিএস কিন্তু চলে আসছে। তাহলে বাংলা আসতে পারে, শুধু এইভাবে যে থাকবে বিদেশি বলে দিবে ব্যাপারটা এরকমই থাকতে হবে এমন না, বাংলা থাকতে পারে, সংস্কৃত থাকতে পারে। দেন এখানে কিছু উপসর্গ উল্লেখ করে দেওয়া থাকতে পারে, সেখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। যেমন এখানে যেগুলো আছে যে বিদেশির কথা বলেছে, তো বিদেশিটা তো এখানে আপনি নিজের মতো করে লিখতে পারছেন। তো এই পড়াটাও কিন্তু প্রিলির পড়ায়, প্রিলির সময় হয়তো বা প্রিলির সিলেবাসের মধ্যে আমাদের ডেডিকেটেডলি উপসর্গ কখনো ছিল না, কিন্তু প্রিলির প্রশ্ন যদি আমরা পড়ে থাকি, বিগত সালের প্রশ্ন যদি পড়ে থাকি, তাহলে ডেফিনেটলি আপনি উপসর্গগুলো পড়েছেন বা অন্য সময় উপসর্গগুলো পড়তে পারেন। যদি এমন হয় যে প্রিলির সময় আপনি উপসর্গ কখনো পড়েনি নাই, এবার একটু পড়ে নেন কষ্ট করে। প্রিলির সময় না পড়লেও আপনি 9-10 উপসর্গ ছাড়া কিন্তু পাশ করে আসতে পারেননি, তাহলে এই পড়াটা আবার দেখে নেন। তাহলে যেটা বলছিলাম যে কিছু কিছু ক্ষেত্রে উপসর্গ ফিক্সড করে দেওয়া থাকতে পারে, যে এই উপসর্গ যোগে আপনি 2টি করে শব্দ গঠন করুন, যেটা কিনা আসছিল 41তম বিসিএস। তো এটা বলেছে, তার মানে এখান থেকে আপনি উপসর্গ যোগে শব্দ গঠন করা এটা খুব বেশি কঠিন কাজ না। আপনি প্রিলি পাস করেছেন মানে উপসর্গ যোগে শব্দ গঠন এখন কয়টা পড়বেন, এটা তো উদাহরণ মুখস্থ করে পড়ার বিষয় না। থেকে সেখান থেকে 2টা শব্দ ডেফিনেটলি বানাইতে পারবেন। এখানে 6টা আছে, আপনার যদি মনে হয় যে না আমি আরেকটু এক্সারসাইজ করে নিব, তাহলে যান নবম দশম শ্রেণীর যে বইটা আছে ব্যাকরণ বই, ওটাতে চলে যান। ওটা চলে গেলে বাদ বাকিটা কিন্তু আপনি প্র্যাকটিস করতে পারেন। তাহলে দেখুন উপসর্গটাও কিন্তু চলে আসছে। ওকে, তার মানে এখানে বাদ থাকলে আমার শুধু সন্ধি, সন্ধিটা আমি একদম সাজেশনের আকারে নিচের দিকে আবার দিয়েছি, 10 নম্বরে আছে। কিন্তু এই যে বললাম যে এই 4টা টাইপ বললাম, সন্ধি বললাম, সমাস বললাম, প্রত্যয় বললাম, উপসর্গ, কিন্তু এই জায়গা থেকে বের হয়ে ডিরেক্ট ওগুলো ছিল কিন্তু ডিরেক্ট প্রশ্ন। তো ওই জায়গা থেকে বের হয়ে 47তমতে আমরা দেখেছি একটু প্রায়োগিক দিক থেকে বা অ্যানালাইটিক্যাল প্রশ্ন করেছে। কিভাবে প্রশ্ন হয়েছে? এই যে শব্দগুলো কোন উপায়ে গঠিত হয় লিখুন এবং গঠন রূপ ভেঙে দেখান। তার মানে আপনাকে কিন্তু প্রত্যেকটা শব্দের গঠনটা জানতে হচ্ছে, মানে এখানে আপনাকে সন্ধি জানতে হচ্ছে, এখানে সমাস জানতে হচ্ছে, এখানে প্রত্যয় জানতে হচ্ছে, এখানে উপসর্গ জানতে হচ্ছে। ওই 4টা পড়ার জিনিসই জানতে হচ্ছে আপনাকে, ঠিক আছে। কিন্তু এখানে এই যে যেভাবে পড়েছেন যে ওয়াইড রেঞ্জ অফ মানে এক্সাম্পল লাগবে, যে আপনি প্রিলিতে যেভাবে ওয়াইড রেঞ্জে এক্সাম্পল গুলো পড়েছেন, ঠিক এটার ক্ষেত্রেও কিন্তু ওয়াইড রেঞ্জে আপনাকে এক্সাম্পল গুলো পড়তে হবে। তো এক্ষেত্রে একটা বিষয় হলো যে আপনার টেনশন করার কোনো কারণ নাই, যদি 6টা এখানে প্রশ্ন থাকে তাহলে ডেফিনেটলি 4টা আপনি ইজিলি ডিটেক্ট করতে পারবেন, এটা ইজিলি ডিটেক্ট করতে পারবেন। কিছু ক্ষেত্রে 2-1টার ক্ষেত্রে কনফিউশন কাজ করবে যে এটা কার মধ্যে আমি ফেলবো, তো সেটা আপনাকে ছেড়ে দিতে হবে যদি এরকম কঠিন থাকে। মায়াবী এটা পারবেন, প্রত্যয়যোগে মায়াযোগ, পিন, বিশ্বাসযোগ্য, বিশ্বাসের যোগ্য। কিছু ক্ষেত্রে হইতে পারে এটা হচ্ছে সমাস, তারপরে উদ্ধার, তারপর প্রতিযোগ এক, সন্ধি, জলবায়ু, জলবায়ু, দ্বন্দ্ব সমাস, মতলববাজ। এই যে বাজ কথাটা আছে, তাহলে বাজ আমরা কার সাথে দেখেছি? মানে আমরা দেখেছি যে কিছু কিছু ক্ষেত্রে প্রত্যয় রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে আপনি হয়তো বা শেষের দিকে আপনি উপসর্গ মানে সরি হ্যাঁ প্রত্যয় অংশেই দেখেছেন, বিদেশি যে প্রত্যয় রয়েছে সেটার ক্ষেত্রে দেখেছেন, ঠিক আছে। তাহলে এই যে দেখেন প্রত্যয়, তারপর সমাস এবং সন্ধি, এই জায়গা থেকে কিন্তু প্রশ্নগুলো এসেছে। তো সামনে যদি প্রশ্ন আসে তাহলে ডেফিনেটলি 6টার মধ্যে থেকে 4টা প্রশ্ন আপনি পারার মতো করেই থাকবে আপনার, আপনি এটা ডিটেক্ট করতে পারবেন। তাহলে এটার ক্ষেত্রে কি করতে হচ্ছে, আপনি প্রিলির সময় যে এক্সাম্পল গুলো পড়েছিলেন, অর্থাৎ আসেন সমাস, সন্ধি, প্রত্যয় এবং উপসর্গ, এই 4টা অধ্যায় আপনি আবার প্রিলির যে পড়াটা ছিল ওইটা আমি বলবো যে টোটালি পড়ে ফেলেন আবার,
মানে এই উদাহরণগুলোকে আপনি গ্রাফ করার জন্য বা উদাহরণগুলো মানে কমন পাওয়ার জন্য আপনি প্রিলির যে পড়াটা আছে আপনি পুরোটাই পড়ে ফেলেন। ঠিক আছে, পুরোটা পড়ে ফেলেন। এবার আসেন একদম দেখেন নবম দশম শ্রেণীর যে নতুন বই সেখান থেকে এই প্রশ্নটা করেছে, একদম হুবহু ওখান থেকে করে দিয়েছে। কারণ এখানে আমরা দেখেছি প্রিলির সময় এবার প্রিমিয়াম 4S কোর্স, যেটা আপনারা যারা করেছেন প্রিমিয়াম 4S কোর্সে যারা করেছেন তাদের জন্য এটা ইজি ছিল। এবার খেয়াল করে দেখেন ওখানে কিন্তু আমরা লগ্নক সম্পর্কে পড়েছিলাম, যে শব্দের সাথে শব্দের শেষে যদি কোনো অর্থহীন শব্দাংশ যুক্ত হয়, তো যুক্ত হয়ে যদি শব্দের কোনো চেঞ্জ নিয়ে আসে, শব্দের রূপান্তর অন্য পদে রূপান্তর করে, বা যদি শব্দের সংকোচন বা প্রকাশ মানে প্রসারণ ঘটায়, তাহলে সেটাকে লগ্নক বলা হচ্ছে। তো শব্দের শেষে যেটা যুক্ত হবে এরকম কিছু বিষয় আছে, যেরকম বিভক্তি আছে, পদচ্যুত নির্দেশক রয়েছে, আমরা এগুলো পড়েছি, বচন আছে, তারপরে বলক রয়েছে, বলক। এই বলক সম্পর্কে কিন্তু আমরা দেখেছি যে প্রিলিতেও প্রশ্ন হয়েছে। তাহলে এই চারটা বিষয় হয়তো আলাদা করে আমরা পড়েছি, একসময় বিভক্তি পড়েছি, একসময় পদচ্যুত নির্দেশক পড়েছি। মানে পদচ্যুত নির্দেশক মানে তো জানেনই, যে ব্যক্তি, প্রাণী, বস্তু যেটাকে সুনির্দিষ্ট করে বোঝানো হয় সেটা। বচনের ব্যাপারটা আমরা পড়েছি ছোটবেলায়। তা বলক যেটা, বলক মানে বল থেকে বলক, এটা চিন্তা করবেন। অর্থাৎ শব্দ যদি কোনো বাড়তি জোর দেওয়া হয়, বাড়তি জোর দেওয়ার জন্য যে শব্দের শেষে যে জিনিসটা যুক্ত করা হচ্ছে সেটাকেই মূলত বলক বলা হচ্ছে। যেমন আমি এখন যাব, যদি এটা বলি, আর যদি বলি আমি এখনই যাব, তাহলে ই যখন যুক্ত করছি তখন এটাকে জোর দেওয়ার অর্থে কিন্তু ব্যবহার করা হচ্ছে। তাহলে এখানে খেয়াল করে দেখেন যে বিভক্তি, পদচ্যুত নির্দেশক, বচন এবং বলক, এই চারটা জিনিস দিল হচ্ছে একদম নতুন, এবং নবম দশম শ্রেণীর বই থেকেই কিন্তু দিল। এখন এখান থেকে আমাদের সামনের পরীক্ষার যেটা শিক্ষা কি হইতে পারে, বলকের কথা বলছে, পদচ্যুত নির্দেশক বলছে, বচনের চিহ্ন বলছে এবং বিভক্তির কথা বলছে। তাহলে বলকটা কিন্তু আবার দেখেছি আমরা প্রিলিতেও এসেছে। রিসেন্ট সময়ে বর্তমান কমিশনের আন্ডারে বলক থেকে কিন্তু প্রশ্ন হয়েছে। আপনি যদি চান যে বলক সম্পর্কে আলাদা করে প্রশ্ন আসতে পারে, বা সামনে এটাও আসতে পারে যে কিছু শব্দ দেওয়া থাকবে বা কিছু বাক্য দেওয়া থাকবে, এই বাক্যের মধ্যে শব্দের নিচে আন্ডারলাইন করা থাকবে, এবং এই আন্ডারলাইন আসতে পারে, ইমপ্লিমেন্টেশন টাইপের আসতে পারে, যে বাক্য থাকবে, বাক্যের নিচে নির্দিষ্ট জায়গায় আন্ডারলাইন করা থাকবে, এবং এই আন্ডারলাইনের দ্বারা আসলে কোনটার মধ্যে, কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে এটা, সেটা পরীক্ষায় আসতে পারে। আরেকটু বিশদ আকারে আসতে পারে, থাকতে পারে যে বলক কি, বলকের উদাহরণ দেওয়া। তো সেক্ষেত্রে যদি থাকে, এটার ক্ষেত্রে আসলে বেশি নাম্বার থাকার কথা না। জাস্ট আমি বলছি, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে মনে হবে যে কয়েকটা বলকের উদাহরণ আপনি পড়ে ফেলবেন, প্রত্যেকটা নিয়ে একটা মানে ওয়ার্ড, মানে একটা একটা সেন্টেন্স বানানোর ট্রাই করবেন। ঠিক আছে, এটা সেন্টেন্স আকারে দেখার ট্রাই করবেন। তাহলে যেটা বললাম, এটা থেকে কিন্তু এইভাবে প্রশ্ন হইতে পারে। আরেকটা বিষয় একটু বলে রাখি এখানে, যে আপনি প্রিলিতে কিন্তু পদ সম্পর্কে পড়েছেন। আগে আমরা পদ পড়েছি 5 প্রকার, এখন পদ হয়েছে 8 প্রকার। এবং 8 প্রকার পদের বিষয়টা আপনারা প্রিমিয়াম 4S কোর্সেও আপনারা পড়েছেন, মেইন কোর্সেও পড়েছেন, বা এমনিতেও আপনারা যারা প্রিলির প্রস্তুতি নিয়েছেন তারাও কিন্তু পড়েছেন। আমি বলবো যে 8 প্রকার পদের নাম যদি মনে না থাকে পরীক্ষার হলে, এই জন্য আমি বলবো যে প্রিলির পড়া থেকে পদের যে 8টা প্রকার রয়েছে বাংলায়, এই পদের 8টা প্রকার একটু পড়ে যান, দেখে যান। যেহেতু নতুন বইয়ে পদের 8 প্রকারের কথা বলা আছে, তো সেখান থেকে প্রশ্ন আসলেও আসতে পারে। ঠিক আছে, নতুন নতুন জিনিসটা ইন্ট্রোডিউস করার ট্রাই করতে পারে। ওকে, তারপরে এই যে সন্ধির কথা তখন বলছিলাম, যে সন্ধি নিয়ে সরাসরি কোনো প্রশ্ন আসে নাই, যে সন্ধি সাধিত শব্দ গঠনের উপায় কি, যেহেতু সেটা আসে নাই, আমি যেটা শুরুতেই বলেছি যে আপনি স্বর সন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি, এই প্রত্যেকটা সন্ধি থেকে আপনি উদাহরণগুলো পড়ে যান। সংজ্ঞা পড়েন, উদাহরণ পড়েন, সংজ্ঞা পড়েন, উদাহরণ পড়েন। তাহলে এখান থেকে যদি সন্ধি রিলেটেড ডিটেলস কোনো প্রশ্ন জানতে চাই পরীক্ষার হলে, সেটা যেন আপনি লিখতে পারেন। তো এখানেও কিছু স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে আপনি, তো এটা আপনি দেখতে পারেন। তবে আমি বলবো যে উদাহরণগুলো নিজের মতো করে কিছু জিনিসের, মানে একটা দুটো উদাহরণ এখানে দেওয়া আছে, আপনি আরো কিছু উদাহরণ বাড়ান। ঠিক আছে, নিজের মতো করে সে লিখতে পারবেন। তাহলে দেখেন এই জায়গাটুকু যেটা গেল, এটা কিন্তু শব্দ গঠনের পুরোটা কমপ্লিট।
শব্দ গঠন যে অধ্যায়টা গেল এটা কিন্তু পুরোটা কমপ্লিট। এবার আসেন বাংলা বানানের নিয়ম। তো বাংলা বানানের নিয়মের মধ্যেও আমরা কিছু পরিবর্তন দেখেছি, যে আগে একভাবে প্রশ্ন আসতো, ডিরেক্ট প্রশ্ন, আর এখন কিন্তু আর ডিরেক্ট প্রশ্ন আসে না। ডিরেক্ট প্রশ্ন মাঝে মাঝে কিছু জায়গায় আসতে দেখা যায়, কিন্তু দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ডিরেক্ট আর আসতেছে না। ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু আর ডিরেক্ট আসতেছে না। আচ্ছা, তারপরে বাংলা একাডেমি, এই যে যেটা বলছিলাম, বাংলা একাডেমি কিন্তু দুই ধরনের বানান, মানে যে প্রণীত যে নিয়ম রয়েছে, একটা হলো তৎসম শব্দের বানানের নিয়ম, আর একটা হচ্ছে অতৎসম শব্দের বানানের নিয়ম। তো তৎসম এবং অতৎসম যদি আমরা চিন্তা করি, এই দুইটার যদি আপনি নিয়ম পড়ে ফেলেন, তো এই নিয়মগুলো নিয়ে কিন্তু ডিটেলস ক্লাস রয়েছে কিন্তু ক্লাস আর্কাইভের মধ্যে। তো ক্লাস আর্কাইভে গেলে কিন্তু সেই ক্লাসগুলো আপনি পেয়ে যাচ্ছেন। যদি আপনার এটা বোঝার মতো কিছু হয়, যে আপনাকে বুঝতে হবে, প্রথম কথা বলে রাখি, যদি এটা আপনার বুঝতে হয়, তাহলে বোঝার জন্য আপনি ডিটেলস ক্লাস করার জন্য ক্লাস আর্কাইভে চলে যাবেন। ক্লাস আর্কাইভ থেকে তাহলে বানানের নিয়মের যে ক্লাসটা রয়েছে সেটা পুরোটা দেখে ফেলবেন। তাহলে তৎসম শব্দের বানানের নিয়ম এবং অতৎসম শব্দের বানানের যে নিয়ম রয়েছে, এই দুইটা জিনিস কিন্তু আপনি ওখান থেকে বুঝে বুঝে পড়তে পারবেন, যদি আপনার এটা প্রয়োজন হয়। আর যদি প্রয়োজন না হয়, তাহলে এখান থেকে আপনি পড়ে ফেলতে পারবেন। তাহলে শুরুতে হচ্ছে যে আপনাকে তৎসম শব্দের বানান নিয়ম পড়তে হবে। এখানে নিয়মের ক্ষেত্রে আপনি নিয়ম অনুসারে পড়বেন, নিয়মগুলো কিন্তু রপ্ত করবেন, এবং এর সাথে আমি বলবো যে উদাহরণগুলো ভালো করে পড়বেন। এখানে বেশ কয়েকটা উদাহরণ দেওয়া আছে, আমি বলবো যে উদাহরণ এবং নিয়ম দুইটাই ভালো করে পড়বেন। কেন পড়বেন, এটার কারণটা কি? কারণ এখন যে প্রশ্ন হচ্ছে, যে প্যাটার্নের প্রশ্ন হচ্ছে, প্রশ্ন আসবে এইভাবে, যে অহংকার এই বানানটা প্রথমে ভুল দেওয়া থাকবে, এই অহংকার বানানটাকে আপনাকে শুদ্ধ করতে বলবে, এবং কোথায় ভুল ছিল বা কোন নিয়ম অনুসারে এটা শুদ্ধ হলো, সেই জিনিসটা আবার এখানে দেওয়া আছে। সুতরাং আপনি নিয়মটা অবশ্যই পড়বেন, এবং এই নিয়ম অনুসারে যে শব্দটা গঠিত হইলো, ওইগুলোর উদাহরণগুলো ম্যাক্সিমাম দেখার ট্রাই করবেন। কিছুক্ষণ পরেই আপনারা দেখতে পাবেন যে এই বিষয়টা কিন্তু রয়েছে। তাহলে এখানে বাংলা বানানের নিয়ম এটা গেল, তৎসম শব্দের এই নিয়মগুলো রয়েছে। দেন আছে অতৎসম শব্দ বানানের নিয়ম। তো অতৎসম শব্দের বানান নিয়মের মধ্যে দেখেন, এখানেও কিন্তু একই বিষয়, কিছু ব্যাখ্যা আছে, ব্যাখ্যার মধ্যে বলতে এখানে কিছু নিয়ম দেওয়া আছে, এখানে কিছু উদাহরণ দেওয়া আছে। ঠিক এখানে কিন্তু আলাদা আলাদা, উপরে 6টা, নিচে 6টা। যদি আপনার পরীক্ষায় এরকম আসে যে প্রমিত বাংলা বানানের নিয়ম চেয়েছে কিন্তু তৎসম এবং অতৎসম এসবে কিছু চাইনি, সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে আপনি যে কোনোটা মিলায় লিখতে পারেন, পরীক্ষায় যদি এরকম ভাবে থাকে। ঠিক আছে, খেয়াল করে দেখেন যে তৎসম এবং অতৎসম শব্দের যে বানানের নিয়ম ছিল সেটা কিন্তু কমপ্লিট। এখন এর সাথে রিলেটেড কিন্তু আরো একটা বিষয় আছে, যেমন নত্য বিধান এবং সত্য বিধান। যে নত্য এবং সত্য বিধান, তাহলে নত্য বিধানের যে নিয়ম রয়েছে, তাহলে এই নিয়মগুলো আমরা প্রিলিতে পড়েছি। খেয়াল করে দেখেন, ঠিক সেই নিয়মটাই কিন্তু আমরা আবার দেখব। এখানে যে নিয়মগুলো দেওয়া আছে, প্রিলিতে যে নিয়মটা পড়েছেন সেই নিয়মটাই আমরা আবার এখানে দেখব। ঠিক আছে, এবং নিয়ম দেখার সময় কিন্তু এই যে ব্যাখ্যাটা ভালো করে পড়বো, এবং এখান থেকে যে উদাহরণ আছে, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, যে একটা বানান ভুল দেওয়া থাকবে, সেই বানানটা শুদ্ধ করে লিখতে বলবে, এবং এই জিনিসটা কেন শুদ্ধ হলো সেই জিনিসটা আপনাকে লিখতে হবে। কিছুক্ষণ পর আমরা সেই উদাহরণগুলো দেখতে পাবো। ওকে, দেন এখানে এগুলো দেওয়া আছে, নিয়মের বাইরে উদাহরণ দেওয়া আছে। তাহলে নত্য বিধানের এই নিয়মগুলো পড়েছেন আগে, সত্য বিধানের এই নিয়মগুলো পড়েছেন। কোথায় নত্য বিধান প্রযোজ্য হয়, কোথায় সত্য বিধান প্রযোজ্য হয়, সেটাও পড়েছেন। আচ্ছা, তা আমি যে বললাম যে একদমই পুরাতন প্যাটার্নের প্রশ্নগুলো বাদ দেওয়া যাবে না, তার প্রমাণটা কিন্তু এখানেই আছে। খেয়াল করে দেখেন যে বাংলা বানানের যে তালব্য স ব্যবহার, মূর্ধন্য স ব্যবহার এবং দন্ত স ব্যবহারের যে নিয়মটা, এটা কিন্তু 43তম বিসিএস এ আসছিল, এটা কিন্তু আসছে ওখানে। তাহলে এখান থেকে যদি এমন হতো যে আগের ওই নিয়মগুলো আসে না, তাহলে তো 47 এটা আসার কথা ছিল না। 47 কিন্তু আসছে, তার মানে আপনাকে নতুন পুরাতন দুইটাকে
অ্যাড্রেস করেই প্রিপারেশন নিতে হবে। একদম নতুন মানে যেগুলো আছে সেগুলো যেরকম ভাবে পড়লেই হবে না, তার সাথে সাথে পুরাতন যেগুলো রয়েছে ওগুলো পড়তে হবে। তাহলে এখানে তালব্য শ, মূর্ধন্য ষ, দ্বন্দ্ব স। তবে এখানে একটা মজার বিষয় আছে, এই জিনিসটা আলাদা করে পড়তে হবে না, জাস্ট ক্যাটাগরি করতে হবে। কারণ আপনি যখন তৎসম শব্দের বানানের নিয়ম পড়েছেন এবং অতৎসম শব্দের বানান নিয়ম পড়েছেন, ওর মধ্যে এই তালব্য শ এবং নত্যবিধান এবং সত্যবিধান যখন পড়লেন, এই যে 4টা নিয়ম পড়লেন, এই 4টা নিয়মের মধ্যেই তালব্য শ, মূর্ধন্য ষ এবং দন্ত স, এই 3টা নিয়ম রয়েছে, উদাহরণ দেওয়া আছে এখানে। জাস্ট এটা ফিল্টার করে এখানে নেওয়া হয়েছে, আর কিছু না। ওটা এখানে ফিল্টার করা হয়েছে, তাহলে ওটা পড়লেই এখান থেকে হয়ে যাচ্ছে। এবার আসেন যে আপনি কিন্তু এই প্রশ্নগুলো দেখলে আপনার ইমপ্লিমেন্টেশনের জায়গাটা খুঁজে পাবেন, যে একই প্রশ্ন কয়ভাবে আসতে পারে। একই প্রশ্ন কয়ভাবে আসতে পারে খেয়াল করে দেখেন, এটা কি আসছে। বাংলা বানানে বিদেশি শব্দ ব্যবহারের নিয়ম উদাহরণ সহ লিখুন। 43তম টেকনিক্যাল অংশে আসছে। তাহলে বিদেশি শব্দ ব্যবহারের নিয়ম, তো এটা জিনিসটা কোথায় আছে? তৎসম শব্দের মধ্যে তো এটা তো তৎসম সংস্কৃতের জন্যই। অতৎসম শব্দ মানে কি? এর মধ্যে বিদেশি শব্দ আছে। নত্যবিধান এবং সত্যবিধানের মধ্যে আপনি নত্যবিধান এবং সত্যবিধানের তৎসমের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, তার মধ্যে বিদেশি শব্দের ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে নত্যবিধান সত্যবিধান ব্যবহার হয় না আমরা যে জানি, ঠিক আছে, বিদেশি শব্দের ক্ষেত্রে ব্যবহার করা হয় না। তাহলে এই উদাহরণগুলো কিন্তু কিছু জিনিস আপনি ওই 4টা জিনিসে পড়ে এসেছেন, জাস্ট ওই জিনিসগুলো এখানে দেওয়া আছে আবার, যে বিদেশি কোন কোন শব্দে ইকার উকারের উচ্চারণ মূর্ধন্য ষ ব্যবহার হবে কিনা, মূর্ধন্য ন ব্যবহার হবে কিনা, তারপরে এস এইচ এইচ এর উচ্চারণটা কেমন হবে, যুক্ত বর্ণের ব্যবহারের ক্ষেত্রে উচ্চারণটা কেমন হবে, বানানটা কেমন হবে, এই জিনিসগুলো কিন্তু এখানে সুন্দর করে সব লেখা আছে। ঠিক আছে, তার মানে আপনার ইমপ্লিমেন্টেশনটা কিভাবে করতে হবে, কিভাবে প্রশ্ন হইতে পারে সেই জিনিসগুলো এখানে লেখা আছে, উদাহরণটাও কিন্তু এখানে আছে। ওকে, এবার আসেন যে নতুন প্যাটার্নে যে প্রশ্নগুলো আসা শুরু করেছে, এটা এখানে দেখতে পাবেন যে বানানের নিয়ম আমরা এতক্ষণ যেটা পড়লাম পুরোটাই সংজ্ঞামূলক, পুরোটাই কি পড়েছি, সংজ্ঞামূলক পড়েছে। এবং সংজ্ঞামূলক পড়ার সময় আমি আপনাকে বললাম যে এখান থেকে কিভাবে প্রশ্ন হইতে পারে। এখন দেখা যাচ্ছে যে সরাসরি ওই প্রশ্নগুলো দিচ্ছে, যেরকম তালব্য শ, মূর্ধন্য ষ, দ্বন্দ্ব ষের ব্যবহারটা সম্পর্কে জানতে চেয়েছে, ঠিক তেমনি ভাবে আমরা দেখলাম যে বানান ভুল দিচ্ছে এবং সেটাকে প্রমিত বানান লিখতে বলছে, এবং কেন এটা ভুল সেটা লিখতে বলছে। সেটা কিনা 47তম আমরা দেখেছি। শুধু 47 না, এর আগের বিসিএস গুলোতে এসেছে। আপনি যদি খেয়াল করেন যে এখানে যেমন অত্যন্ত বানান ভুল, শুদ্ধ রূপটা এখানে লিখতে বলা হচ্ছে। তাহলে শুদ্ধ রূপের এই ভুলের কারণটা কি? এখানে একটা বিষয় হলো কি, যে আপনি যে আগের যে নিয়মগুলো পড়েছেন ওই নিয়মগুলো থেকে আপনার 6টা প্রশ্নের মধ্যে হয়তো বা এখানেও আপনি 4টা প্রশ্ন অ্যান্সার ইজিলি করতে পারবেন। এবং শুরুতে এই সময়টাতে যখন নতুন পড়তে যাবেন তখন কিন্তু আপনার মাথায় আসবে এরকম যে আপনি কিছুই পারেন না। এরকম কিন্তু আসবে যে আপনি কিছুই পারেন না। যে যখন আপনি কয়েকটা উদাহরণ দেখবেন, যেখানে এখানে উদাহরণগুলো দেওয়া আছে, যেগুলো পরীক্ষা অলরেডি সেট হয়েছে, আপনি এগুলো দেখার পরে মনে হবে আপনি পারেন, যেহেতু প্রথমবারের মতো এগুলো আসছে, যার কারণে আপনার এটা মনে হবে। তাহলে এখানে যে উদাহরণগুলো দেওয়া আছে আপনি এগুলো দেখেন। আর এর সাথে সাথে আমি যেটা বললাম যে বানানের নিয়মের মধ্যে যতগুলো উদাহরণ আছে, বিশেষ করে আমি এই পিডিএফে যা উদাহরণ দিয়েছি, আপনি প্রত্যেকটা উদাহরণ নিয়ম অনুসারে পড়েন। যত নিয়ম আলোচনা করা হয়েছে নিয়ম ধরে ধরে উদাহরণ পড়েন, তাহলে সেখান থেকে আপনি ভুল কেন হয়েছে সেই কারণটা লিখতে পারবেন। এই জায়গাটাতে একটু কষ্ট করতে হবে, ঠিক আছে। দেন এটা 47-এ গেল, তারপরে কি 46-এও কিন্তু একইভাবে প্রশ্ন হয়েছে। এবং এখানে খেয়াল করে দেখবেন যে কিছু কিছু জায়গায় 46 থেকে 47-এও কিছু প্রশ্ন রিপিট হয়েছে, 45 থেকেও 47-এ কিছু প্রশ্ন রিপিট হয়েছে, বানানের ক্ষেত্রেও রিপিট হয়েছে। তার মানে এটা একটা সুবিধাজনক দিক যদি আমরা চিন্তা করি, যে এই 6টা প্রশ্নের মধ্যে আবার 1-2টা প্রশ্ন কিন্তু ইমিডিয়েট বিসিএস গুলো থেকে প্রশ্ন রিপিট হচ্ছে। তার মানে আপনি 50তম বিসিএস প্রিলি দিবেন মানে 47-এর প্রশ্ন একদম ছুঁড়ে মারবেন এরকম কোনো সুযোগ নেই। 47-এর প্রশ্নটা আপনাকে পড়তে হবে এবং গাইডলাইন হিসেবে চিন্তা করতে হবে। এটা এসএসসি বা এইচএসসির মতো না
যে আগের বিসিএস এ আসছে, এই বিসিএস আর আসবে না, আগের বিসিএস এই টাইপ থেকে আসছে, এই বিসিএস আর আসবে না, এরকম করে চিন্তা ভাবনা করার কোনো সুযোগ নাই। ওকে, 45 তাই খেয়াল করে দেখেন। তো মোটামুটি এখানে যে নিয়মগুলা 3টা বিসিএস এ 45, 46 এবং 47 যে নিয়মগুলো থেকে প্রশ্ন হয়েছে শুদ্ধ এবং অশুদ্ধ রূপের, আপনি এই নিয়মগুলোই ভালো করে দেখবেন। এই যে যেমন আমি ওখানে একটা জিনিস দেখালাম না একটু আগে, অলংকারের ব্যাপারটা দেখেন, অলংকারটা কিন্তু এখানে চলে আসছে, খেয়াল করেন। সন্ধির ক্ষেত্রে ওই যে আমরা যখন প্রমিত বানান রীতির ক্ষেত্রে তৎসম শব্দটা পড়লাম, তখন অলংকার উদাহরণটা আমরা দেখাইলাম যে যে বানানটা ভুল, এটা শুদ্ধ বানান। তাহলে ওটা ওখানে কেন হয়েছে ওই বানানটা, তো ওর মধ্যে ছিল, তো ওইটাই কিন্তু এখানে লেখা হয়েছে। তাহলে এই জিনিসটাই কিন্তু আপনাকে করতে হবে। তো এখানে সব দেওয়া আছে, আপনি পড়লেই এখন বুঝবেন, আলাদা আর কিছুই নাই। দেখেন, কারণ তৎসম শব্দ এবং অতৎসম শব্দ বানানের নিয়ম নত্যবিধান এবং সত্যবিধান, খেয়াল করেন যে কোনোটাই কি এর বাইরে থেকে আসছে কিনা, কোনোটাই কিন্তু এর বাইরে থেকে আসে নাই। তো মিনিমাম 6টার মধ্যে তো 4টা ইজিলি আপনি আনসার করতে পারবেন যদি এই 4টা নিয়ম ভালোভাবে পড়া থাকে। তো আপনাকে এদিকে একটু ফোকাস দিতে হবে। তো 45টার মধ্যে আবার টেকনিক্যাল পার্টে কিভাবে প্রশ্ন হয়েছে। ওকে, তাহলে ওই পর্যন্ত গেল। এবার আসেন যে 47তমতে, এটা একদম নতুন, নিউ ইন্ট্রোডিউস করেছে, নতুন ইন্ট্রোডিউস করেছে যে অংশটুকু সম্পাদনা করে লিখুন। মানে ব্যাপারটা একই রকম, অংশটুকু কারেকশন করে লিখতে বলছে। ঠিক আছে, এখানে আগে কি ছিল, শুধু সিঙ্গেল সিঙ্গেল বাক্য ছিল, আর এখন পুরো একটা প্যাসেজ দিয়ে দিয়েছে। এই প্যাসেজ থেকে আপনাকে বানান শুদ্ধ করতে হবে। কোনো ধরনের যদি এখানে অনেক কিছু দেখতে হবে, বানান দেখতে হবে, তারপর বাক্যর স্ট্রাকচার দেখতে হবে, তারপরে শুদ্ধ প্রয়োগ দেখতে হবে, প্রয়োগ অপপ্রয়োগ যেটা আপনারা পড়েছেন, শুদ্ধ প্রয়োগ দেখতে হবে। হুম, দেখে এই সবকিছু মিলে কিন্তু কারেক্ট করতে হবে। ডেফিনেটলি এটা যেটা প্রথমবার দিয়েছে, যেরকম গীতাঞ্জলি, এবার বানান ভুল, রবি ঠাকুর বলা আছে, পুরো রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ শব্দটা ইউজ করতে হবে। গানের সংকলন, সংকলন বানানটা ভুল দেওয়া আছে। যেটি, তো যা 1910 সালে প্রকাশিত হয়। কিছু কিছু আছে, হ্যাঁ, আপনি পুরোটুকু সম্পাদনা করতে পারবেন না ডেফিনেটলি, কিছু কিছু জায়গায় দুই একটা জায়গায় আপনি ভুল করবেন, তো তার জন্য নাম্বার একটু কমবে, পুরোটা কমবে না। তারপর এই কাব্যের, কবির, তো কাব্য হবে এখানে কবির। তারপরে আধ্যাত্ম, আধ্যাত্মিক, আধ্যাত্মিক ভাবের প্রতিফলন ঘটেছে। এই বিষয়গুলো কিন্তু, গানগুলো যে সময়ে রচিত হয়, রচনা হয় না, রচিত হয়, তার কয়েক বছর আগে কবিতার কয়েকজন ঘনিষ্ঠ বানানটা ভুল আছে, তার বানানটার উপরে চন্দ্রবিন্দু থাকে। আত্মীয়কে আত্মীয় বানান ভুল আছে, হারান। কবির মর্মবেদনা ও মর্মবেদনা তার দর্শন ও ধর্মচিন্তার সঙ্গে একাত্ম হয়ে স্ফুরিত গানের রূপ লাভ করিয়াছে, আবার এখানে দেওয়া করেছে হবে। তাহলে এই যে বিষয়গুলো, এবং আপনাকে মূলত এই অংশটুকুই লিখতে হবে আনসারে। ঠিক আছে, তো এখানে কোথায় কি ভুল হইল এবং কেন ভুল হইল সেই জিনিসগুলো আবার এখানে দেওয়া আছে, এখানে লেখা আছে, ব্যাখ্যা করা আছে, যেটা আমি মাত্র একটু আগে আলোচনা করলাম। ঠিক আছে, আর এখানে কিছু উদাহরণ দেওয়া আছে। আপনি তো উপরে কিছু জিনিস পড়লেন যেগুলো সালে আসা প্রশ্ন, কিন্তু ওর বাইরে আরো কিছু আপনি প্র্যাকটিস করতে চান, তার জন্য এখানে কিছু উদাহরণ আরো দেওয়া আছে। ঠিক আছে, কিছু উদাহরণ এখানে সেট করা আছে, আপনি সেই জিনিসগুলো এখান থেকে কিন্তু পড়ে ফেলবেন, তাহলে আপনার এই বিষয়গুলো হয়ে গেল। দেন আছে বানান শুদ্ধি। আগে এইভাবে বানান শুদ্ধি ডিরেক্ট আসতো, চলে আসতাম বিসিএস এ, বা তার আগে যে বানান শুদ্ধি মানে বানান ভুল বানান দেওয়া থাকতো, এখানে সরাসরি শুদ্ধ লিখতে হইতো, যেটা কিনা যে স্ট্র্যাটেজি বা যে জিনিসটা আমরা ফলো করতাম প্রিলিতে, সেই জিনিসটা কিন্তু ওখানে আসতো। তো এইভাবে তারপরে আপনার কি এখন এই সবগুলো কিন্তু দেখতে হবে, কারণ এখন এই দেখা যাচ্ছে যে আপনি শব্দের মধ্যে যে এই বিষয়গুলো যেগুলো আছে, যে একটা জিনিস ভুল কেন, হ্যাঁ, সেগুলো শব্দ পিক করবে কই থেকে, এই জায়গাগুলো থেকে কিন্তু পিক করবে। তাহলে পড়ার সময় ডিফারেন্ট আপনাকে এগুলো শুদ্ধ রূপও পড়তে হবে। তারপর বাক্য গঠন সহ বাদ বাকি জিনিসগুলো আমরা, তো মোটামুটি যে ক্লাসের ধরন বা হচ্ছে এই ক্লাসটা কেমন হবে এটা কিন্তু আইডিয়া আপনারা পেয়ে গেছেন যারা ফেসবুকে লাইভ ক্লাস করলেন। বাদ বাকি অংশটুকু আমি আমাদের যে ক্লাসরুম রয়েছে, সিক্রেট ক্লাসরুম, সেই ক্লাসরুমটাতে আমি এটা লাইভ করবো বাদ বাকি অংশটুকু। তো আসেন এবার বাক্য গঠনের মধ্যে। তো বাক্য গঠনের কিন্তু বেসিক প্রশ্ন আমরা প্রিলিতেই পড়ে এসেছি।